বিষ্ণুপুর, দ্য টেম্পল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল। বিষ্ণুপুর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার মন্দির শহরটি আপনাকে তার দুর্দান্ত ঐতিহ্য, গর্বিত সংস্কৃতি, উজ্জ্বল স্থাপত্য এবং পোড়ামাটির গল্পগুলি দ্বারা স্বাগত জানায়। আদি মল্ল এই মল্ল রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন। সপ্তদশ শতাব্দীতে পোড়ামাটির শিল্পটি সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল কিন্তু এই মল্ল রাজাদের আমলেই। রাজা জগৎ মল্ল এবং তার বংশধররা পোড়ামাটির ও পাথরের শিল্প দ্বারা অসংখ্য মন্দির নির্মাণ করেছিলেন এই অঞ্চলে। কলকাতা থেকে মাত্র একদিনের মধ্যেই কিন্তু সমগ্র বিষ্ণুপুর ঘুরে দেখা সম্ভব। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। ট্রেন এবং সড়ক পথ দুটো অপশনই অ্যাভেলেবেল আছে। আমরা এসেছিলাম ট্রেনে করে শালিমার স্টেশন থেকে আরণ্যক এক্সপ্রেসে করে এবং ফিরেও ছিলাম আরণ্যক এক্সপ্রেসে করেই। স্টেশনের কাছ থেকেই 4 চাকা অথবা অটোর অপশন আপনারা পেয়ে যাবেন সমগ্র বিষ্ণুপুরটি ঘুরে দেখার জন্য। ড্রাইভার দাদা আমাদের প্রথমেই নিয়ে এলো রাসমঞ্চে। সমগ্র বিষ্ণুপুরের সব টেরাকোটা মন্দিরগুলি কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে এবং এখানে টিকিট কেটেই কিন্তু আপনাদের এন্ট্রি করতে হবে। রাসমঞ্চ ভারতবর্ষের একমাত্র পিরামিড সদৃশ্য স্থাপত্য রীতিতে নির্মিত এই রাসমঞ্চ। এই অভিনব স্থাপত্যের উপরের অংশটি মিশরীয় পিরামিড আকৃতির। এর উচ্চতা প্রায় 12.4 মিটার। মধ্যের অংশটি বাংলার চালা মন্দিরের অনুকরণে নির্মিত এবং নিচের দিকটি খিলানযুক্ত, যা মুঘল ঘরানার ইসলামিক স্থাপত্য রীতির অনুকরণে নির্মিত। পূর্বে বিষ্ণুপুর বন বিষ্ণুপুর নামে পরিচিত ছিল। মাত্র 15 বছর বয়সে বালক রঘুনাথ অস্ত্রবিদ্যা এবং শাস্ত্রচর্চায় পারদর্শী হয়ে ওঠেন। সেই সময় স্থানীয় রাজা তাকে মল্ল উপাধিতে ভূষিত করেন এবং রাজসিংহাসনে অধিষ্ঠান করান। এই বালকই পরবর্তী সময়ে আদিমল্ল বা রঘুনাথ নামে প্রসিদ্ধ হন। মল্ল শব্দের অর্থ যিনি বহু যুদ্ধে নিপুণ। এরপর মল্লরাজ জগৎ মল্ল বিষ্ণুপুরের রাজধানী স্থানান্তরিত করেন। বিষ্ণুর উপাসক ছিলেন বলে মল্ল রাজাদের রাজধানীর নামকরণ করা হয় বিষ্ণুপুর। এরপর বাংলার এই অঞ্চলটি মল্লভূমি নামেও পরিচিত হয়। মল্লরাজ বীরহাম্বীর 1600 খ্রিস্টাব্দে পিরামিড স্থাপত্য রীতিতে এই মঞ্চটি প্রস্তুত করেন। প্রকৃতপক্ষে রাসমঞ্চ কোনো মন্দির নয়, কিন্তু শ্রীকৃষ্ণের রাস উৎসবে সারা মল্লভূমির রাধাকৃষ্ণের বিগ্রহ নিয়ে আসা হতো এই রাসমঞ্চে জনসাধারণের দর্শনের জন্য। রাজা জনসাধারণের মধ্যে থেকেই রাস উৎসব পালন করতেন। রাসমঞ্চটি দৈর্ঘ্য এবং প্রস্থে 24.5 মিটার। মঞ্চের নিচের অংশটি লাল পাথরের বেদির আকারের এবং এটি একটি মাত্র ল্যাটেরাইট পাথরের উপরেই কিন্তু নির্মিত। 1600 খ্রিস্টাব্দ থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত রাস উৎসব এই মঞ্চেই অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে বিষ্ণুপুরের রাসমঞ্চে 108টি বিগ্রহের সমাবেশে কার্তিক মাসে রাস উৎসব কিন্তু অনুষ্ঠিত হয়। আর এখানে দেখো আমরা চলে এসেছি এই রাসমঞ্চ সংলগ্ন গোশালায়, যেখানে দেখতে পেলাম গোমাতারও কিন্তু পুজো হচ্ছে। একদম অন্যরকম একটা অনুভূতি হলো এবং প্রচুর গরু এখানে দেখো তাদের প্রতিপালন করা হচ্ছে এবং এটা কিন্তু পুরনো দিনের রাজাদের যেন গোশালার মতো একটা অনুভব পেলাম এখানে এসে। একদম অন্যরকম অনুভূতি। বড় রাধাকৃষ্ণের মূর্তির সঙ্গে এখানে কিন্তু গোমাতারও পুজো হচ্ছে। এবার আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য হলো মা ছিন্নমস্তার মন্দির বিষ্ণুপুরের, যা অতি জাগ্রত এক মন্দির। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরের দলমাদল পাড়ায় অবস্থিত এই দেবী শক্তিকে উৎসর্গ করা মন্দিরটি 19 শতকে নির্মিত বলে ধারণা করা হয় এবং এটি প্রায় 100 বছরের পুরনো। মেদিনীপুর নিবাসী গুইন পরিবারের দ্বারা তৈরি এই মন্দির বলে জনশ্রুতি রয়েছে। মা দুর্গার 10 মহাবিদ্যার এক মহাবিদ্যা হলেন এই দেবী ছিন্নমস্তা। মেদিনীপুর নিবাসী স্বর্গীয় কৃষ্ণচন্দ্র গুই বামাখ্যাপা ভৈরবী মাতা ও রাধারানী দেবীর আদেশে বাংলা 1380 সালের 13ই শ্রাবণ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। জনশ্রুতি অনুযায়ী বাঁকুড়া জেলের
কয়েদিদের হাতে গাঁথা টগর ফুলের মালা নাকি প্রথম এই দেবীকে উৎসর্গ করা হয়। মন্দিরের পাশেই কিন্তু রয়েছে দলমাদল কামান। কথিত আছে এমনই এক বর্গী হামলার সময় মল্ল রাজাদের সেনাবাহিনী হামলাকারীদের আক্রমণের সামনে তখন পিছু হটছে। মল্লরাজ গোপাল সিংহদেবের পরাজয় তখন নিশ্চিত। রাজা তখন ঈশ্বরের উপরে ভরসা রেখে মন্দিরে উপাসনা করছেন। সেই সময় তিনি জানতে পারেন যে মদনমোহন মন্দির থেকে স্বয়ং ভগবান বেরিয়ে এসে কামান চালাচ্ছেন বর্গীদের লক্ষ্য করে, আর ঈশ্বর তাদের হয়ে যুদ্ধ করছেন। এই কথা শুনে মনোবল বেড়ে যায় মল্ল রাজা সৈন্যদের। সেই বীরত্বেরই প্রতীক হয়ে থাকলো এই দলমাদল কামান। এবার আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এই হলো সেই নন্দলাল মন্দির। যদিও নন্দলাল মন্দিরের সঠিক নির্মাতা স্পষ্টভাবে জানা যায়নি, তবে এটি স্থাপত্য শৈলীর উপর ভিত্তি করে এটি 17শো শতাব্দীর অন্তর্গত বলে মনে করা হয়। নন্দলাল মন্দির বিষ্ণুপুরের 7টি এক চূড়া মন্দিরের মধ্যে অন্যতম। কালের প্রবাহে মন্দিরের গায়ে খচিত অনেক নকশাই কিন্তু মুছে গেছে এবং নষ্টও হয়ে গেছে। বিষ্ণুপুরের বেশিরভাগ মন্দিরের মতোই নন্দলাল মন্দিরও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা। এখানে এসেই দেখলাম মন্দিরের চূড়োয় বেশ অনেকগুলি টিয়া পাখিরা আলোড়ন করছে এবং এখানের পরিবেশটি, পার্শ্ববর্তী বাগানটিও বেশ মনোরম। এখানে যেন এক অদ্ভুত শান্তি অনুভূত হচ্ছিল। এখানের অধিকাংশ মন্দিরগুলিতেই কিন্তু ভগবানের বিগ্রহ অনুপস্থিত। জায়গা রয়েছে বিগ্রহ রাখার, হয়তো কোনো এককালে সেই সব মূর্তিরা ছিল, কিন্তু বর্তমানে তার নেই এখন। এটা কি? এটা জিনিসটা কি? আচ্ছা, গুম ঘর। আচ্ছা, গুম করে দিতে যেটা। আর এই হলো সেই ভয়াবহ গুম ঘর, যেখানে নাকি রাজা কয়েদিদের এনে গুম করে দিতেন আমৃত্যু অবধি। চলে এসেছি শ্যামরাই মন্দিরে। এখানে কিন্তু আমাদের পূর্ববর্তী টিকিটটা শো করতে লেগেছিল। টেরাকোটার উৎকৃষ্ট কারুকার্যে বিখ্যাত শ্যামরাই মন্দিরটি 1643 খ্রিস্টাব্দে নির্মিত হয় মল্লরাজ রঘুনাথ সিংহের আমলে। মন্দিরটি একটি স্তম্ভাকার চতুষ্কোণের ভিতের উপর তৈরি। কি সুন্দর কাজ! মন্দিরের ভিতরের গর্ভগৃহটির গাত্রে বিভিন্ন মূর্তি ও ফুল সমৃদ্ধ নকশা দ্বারা সজ্জিত। মন্দিরটির ভিতরের ও বাইরের দেওয়ালগুলিতে শোভা পাচ্ছে রামায়ণ ও মহাভারতের বিভিন্ন কাহিনী, কৃষ্ণলীলা ও তখনকার দিনের সমাজ ও রাজনৈতিক ভাস্কর্যের প্রাচুর্যতায়। বিশেষত মন্দিরের গাত্রে রাসমণ্ডলগুলিতে উন্নত শিল্পকলার পরিচয় পাওয়া যায়। এছাড়াও গান্ধার শিল্পের কিছু নমুনাও কিন্তু এখানে লক্ষ্য করা যায়। 5টি চূড়া বিশিষ্ট এই শ্যামরাই মন্দিরটি পাঁচচূড়া মন্দির নামেও পরিচিত। মাঝের চূড়াটি অষ্টভুজ ও বাকি 4টি চূড়া চতুর্ভুজ। টেরাকোটা ভাস্কর্যের সবথেকে বিখ্যাত নিদর্শন হলো এই শ্যামরাই মন্দিরটি। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ সংস্থার মাধ্যমে সংরক্ষিত হয়ে বিষ্ণুপুরের মহিমা কিন্তু সে আজও বর্ধন করে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সব কোষ্ঠী পাথর, অষ্টধাতু এইসবেরই মূর্তি। যদি কেউ মন্দিরের পিছনে এত নিখুঁত নকশিকার কাজ করতে পারে, তো ভিতরের বিগ্রহ তো আরো সুন্দর হওয়ার কথা। তো সেগুলো আর নেই বর্তমানে।
এবার চলে যাব আমাদের বিষ্ণুপুরের সবথেকে প্রাচীন মন্দির, যা হলো মা মৃন্ময়ীর মন্দির। মুন্ডমালা ঘাটের যুদ্ধে পরাজিত সৈনিকদের নরমুণ্ড কেটে সেই মুণ্ড দিয়ে মালা গেঁথে মল্লরাজ বীরহাম্বী নাকি এই দেবীর গলায় মালা পরান। 1026 বছরের পুরনো এই দেবী মৃন্ময়ী মল্লরাজদের কুলদেবী এবং একসময় নাকি এখানে নরবলি প্রথাও প্রচলিত ছিল। কথিত আছে মল্লভূমির ঊনবিংশ মল্লরাজ জগৎ মল্ল একদিন তার রাজধানী প্রদ্যুম্নপুর থেকে শিকারে বেরিয়ে বিষ্ণুপুরের জঙ্গলে আসেন। সেখানে এক হরিণের পিছু নেন তিনি, কিন্তু বাণ নিক্ষেপ করতেই সেটি চোখের সামনে অদৃশ্য হয়ে যায়। এবারে রাজার চোখ পড়ল গাছের ডালে বসে থাকা এক বকের উপর। তিনি তার শিকারী বাজপাখিটিকে ছেড়ে দিলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই বকের তাড়া খেয়ে বাজপাখি ভীত হয়ে আবার রাজার কাছেই ফিরে আসে। বিস্মিত রাজা এই নিয়ে চিন্তিত। তখন তিনি সামনে দেখতে পেলেন এক অপূর্ব লাবণ্যময়ী রমণীকে। রাজা সেই নারীর পিছনে ধাওয়া করতেই মাত্র নারীটি মুখে এক বিকট আওয়াজ করে অন্তর্ধান হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আকাশে দৈববাণী শোনা যায়, আমি শিব সহচরী শিবানী, আমায় মূর্তিরূপে স্থাপন করে নিত্য পূজা ও ভোগরাগের সুবন্দোবস্ত করো। রাজা বুঝলেন মহামায়ার কৃপা হয়েছে, চিন্ময়ী এবার মৃন্ময়ী আধারে রাজপরিবারের সদস্যা হতে চান। প্রতিষ্ঠিত হলো মায়ের হাস্যময়ী বিগ্রহ। সময়টি ছিল 997 খ্রিস্টাব্দ। জনশ্রুতি একসময় মৃন্ময়ী দেবীর সামনে নাকি নরবলিও হতো। তবে মল্লরাজ বীরহাম্বীর বৈষ্ণব ধর্ম গ্রহণ করার পর এখানে নরবলি তথা সর্বপ্রকার বলিদান নিষিদ্ধ হয়ে যায়। মৃন্ময়ী দেবীর কিন্তু বিসর্জন হয় না। দশমীর দিন প্রথা অনুসারে নবপত্রিকা এবং অন্যান্য আকাপট বিসর্জন দেওয়া হয়। এবারে আমরা চলে এসেছি জোরবাংলা মন্দিরে। প্রায় 400 বছর আগে মল্ল রাজাদের আমলে তৈরি বিষ্ণুপুরের জোরবাংলা মন্দির কিন্তু আজও সকলের কাছে এক বিস্ময়। দুটো একচালা ঘর যোগ করে দিলে যেরকম হয়, জোরবাংলা মন্দিরও কিন্তু সেই রকমই। 1655 সালে মল্লরাজ রঘুনাথ সিং মন্দির নির্মাণ করেন। কেষ্টরায় মন্দির নামেও পরিচিত এই মন্দির। কৃষ্ণলীলা, রামায়ণ, মহাভারত, পৌরাণিক বিভিন্ন কাহিনী, শিকারের দৃশ্য, সমসাময়িক সামাজিক চিত্র এবং পোড়ামাটির ভাস্কর্যে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরের গায়ে। এবার আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য রাধাশ্যাম মন্দিরে। মল্লরাজ চৈতন্য সিংহ মাকড়া পাথরের এই মন্দিরটি 1758 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। মন্দিরের শিখর গম্বুজাকৃতির। মন্দিরটির ফুলকারি ও জ্যামিতিক ভাস্কর্য মহাভারত ও পুরাণের বিভিন্ন কাহিনী বর্ণনা করে। মন্দিরের প্রবেশদ্বারে একটি নহবতখানা আছে। এছাড়াও একটি তুলসী মঞ্চ আছে, যা উড়িষ্যার স্থাপত্যে নির্মিত। একটি রান্নাঘর ও একটি নাট মন্দিরও আছে। মন্দিরে রাধা, শ্যাম, নিতাই গৌর ও জগন্নাথ দেবের মূর্তি পূজিত হয়। জনশ্রুতি অনুযায়ী এখানের এই রাধা শ্যাম জিউর মন্দিরটি কিন্তু বেশ জাগ্রত। অদ্ভুত সব স্থাপত্য শিল্পের নিদর্শন কিন্তু মন্দিরের গায়ে লক্ষ্য করতে পারা যায়। এত সুন্দর নিখুঁত কারুকার্য কিভাবে সম্ভব, সত্যি আমাদের বিস্মিত করে। এখানে দেখলেই, লক্ষ্য করলেই বোঝা যাবে যে বিষ্ণু তার নাকসজ্জায় শায়িত এবং পায়ের কাছে দেবী লক্ষ্মী এবং উপরে অন্যান্য অনেক দেবদেবীর মূর্তিও কিন্তু মন্দির গাত্রে খুব নিপুণতার সাথে খনন করা হয়েছে। আর এখানে আমরা চলে এসেছি লালজি মন্দিরে। বিষ্ণুপুর বাস স্টপেজ থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বের মধ্যেই অবস্থিত এই লালজি মন্দির, এবং এখানে ঢোকার জন্য কিন্তু আলাদা করে টিকিট কাটতে হয়েছিল আমাদের। বিষ্ণুপুরের অন্যতম টেরাকোটা মন্দিরগুলির মধ্যে এটি একটি। লালজি মন্দিরটি 1658 খ্রিস্টাব্দে মল্ল রাজা দ্বিতীয় বীরসিংহ এক রত্নশৈলীতে এটি তৈরি করেছিলেন। এক রত্নশৈলী অর্থাৎ একচালা মন্দির। এই মন্দিরটি রাধাকৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে। এই মন্দিরটি আগের অনেক মন্দিরের মতোই স্থাপত্যের ধারণা বহন করছে।
মন্দিরের সামনেই সম্ভবত নৃত্যশৈলী প্রদর্শনের জন্য একটি নাটমঞ্চ রয়েছে এবং পশ্চিমে রঘুনাথকে উৎসর্গ করা উড়িষ্যা শৈলীর একটি টাওয়ারও রয়েছে। বাইরের উঠোনটি ভেতর থেকে একটি প্রাচীরের দ্বারা বিভক্ত এবং 1655 খ্রিস্টাব্দের একটি শিলালিপি সহ কামেশ্বর শিবের একটি ছোট পঞ্চরত্ন মন্দিরও এখানে রয়েছে। মন্দিরটি পূর্ব দিকে একটি গেটওয়ে প্যাসেজ সহ সম্পূর্ণ প্রাচীর দ্বারা কিন্তু ঘেরা। মন্দিরের অভ্যন্তরে বাংলা অক্ষরে একটি শিলালিপি সহ একটি পাথরের স্ল্যাব সংরক্ষিত আছে। শিলালিপিটির তারিখ সম্ভবত 1577 শতাব্দী, যা 1655 খ্রিস্টাব্দের সমতুল্য। এটি রাজা হরিনারায়ণের স্ত্রী রানী লক্ষণাবতী কর্তৃক কৃষ্ণকে উৎসর্গীকৃত একটি নবরত্ন বা 9টি চূড়ার মন্দির নির্মাণের রেকর্ড রয়েছে। লালজি মন্দির শুধুমাত্র বিষ্ণুপুরের ঐতিহাসিক ও স্থাপত্য ঐতিহ্যেরই প্রমাণ নয়, এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যেরও একটি অনুস্মারক হিসেবে কাজ করে। এবার আমরা চলেছি বড় পাথর দরজার উদ্দেশ্যে। মন্দির নগরী বিষ্ণুপুরের মূল দুটি প্রবেশপথ বড় পাথর দরজা ও ছোট পাথর দরজা রয়েছে, যা বিষ্ণুপুর রাজ দরবারের খুব কাছেই অবস্থিত। দুটি দরজাই কিন্তু মাকড়া পাথরের তৈরি। বড় পাথর দরজাটি ছিল বিষ্ণুপুরের প্রাচীন দুর্গের উত্তর দিকের প্রবেশপথ। প্রবেশপথের দুদিকে সৈন্য সমাহারের উপযোগী ছিল এই দ্বিতল দালান। তীরন্দাজ ও বন্দুকধারী সৈন্যদের অস্ত্র চালানোর জন্য এই দালানগুলিতে ছোট ছোট গর্তও ছিল। মনে করা হয় সপ্তদশ শতকের মধ্যভাগে মল্লরাজ বীরসিংহের আমলে তৈরি করা হয়েছিল এই বড় পাথর দরজাটি। মাকড়া পাথরের তৈরি ছোট পাথর দরজাটিও মল্লরাজ বীরসিংহ সপ্তদশ শতকের দ্বিতীয়ার্ধে নির্মাণ করেছিলেন বলে অনুমান করা হয়। বড় পাথর দরজাটি রয়েছে মৃন্ময়ী মন্দিরের ঠিক উত্তর দিকে, আর উত্তর পশ্চিম কোণে রয়েছে ছোট পাথর দরজাটি। স্নানঘাট। আর এই হলো সেই স্নানঘাট যেখানে দুর্গাপুজোর সময় মৃন্ময়ী মায়ের বোধনের জন্য জল তোলা হয় এবং যাবতীয় কাজকর্ম করা হয়। আর এই হলো সেই ছোট পাহাড় যেখান থেকে দুর্গাপুজোর সন্ধিক্ষণে অষ্টমী তিথিতে কামান দাগা হয় এবং দুর্গাপুজোর শুভ সূচনা হয়। এবার আমাদের পরবর্তী গন্তব্য মদনমোহন মন্দির। উৎকৃষ্ট পোড়ামাটি অলঙ্করণের প্রাচুর্যে বিষ্ণুপুরের নগর দেবতা মদনমোহন মন্দিরটি বিখ্যাত। 1.4 মিটার উঁচু মাকড়া পাথরের ভিত্তিবেদির ওপর স্থাপিত দক্ষিণমুখী ও একরত্ন শৈলীর মন্দিরটির পূর্ব, পশ্চিম ও দক্ষিণ দিকে ত্রিখিলান দালানযুক্ত। সামনের দেওয়ালের খিলানের দুপাশের দেওয়ালে ও কার্নিশের নিচে 4 সারি করে টেরাকোটা অলঙ্করণ নিবদ্ধ হয়েছে ও খোপের মধ্যে প্রতিটি মূর্তিকে ঘিরে রয়েছে সুন্দর ফুলকারির বেষ্টনী। মদনমোহন মন্দিরের অন্যতম আকর্ষণ হল হংসলতা বা হংসমালা প্যানেলগুলি। মন্দিরের প্রতিষ্ঠা লিপিতেও হংসচিত্র উৎকীর্ণ। মন্দিরের হংসলতা প্যানেলগুলি যেন হংসের সজীব ও ধারাবাহিক জীবনচিত্র। হংস জীবনের এমন নিখুঁত স্টাডি টেরাকোটা মন্দিরে কিন্তু বিরল। মূল মন্দিরের সামনে এই যে চারচালা নাট মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নাট মন্দিরের গায়েও টেরাকোটা অলঙ্করণ লক্ষ্য করা যায়। মন্দিরের প্রবেশ তোরণটি হলো দোচালা। মন্দিরটি পাঁচিল দিয়ে ঘেরা। এখানে উল্লেখ্য, এ দেবালয়ের প্রবেশ তোরণ নাট মন্দির ও পাঁচিলের কিছু অংশ কালের করাল গ্রাসের ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ এই ভেঙে পড়া অংশগুলিকে পুনর্নির্মাণ করে হতশ্রী দেব প্রাঙ্গণটিকে শ্রীমণ্ডিত করেন। মন্দিরের গর্ভগৃহে শ্রী শ্রী মদনমোহন রাধিকা মূর্তি নিত্য পূজিত হয়। বীরহাম্বীর যে মদনমোহন বিগ্রহকে জোর করে বিষ্ণুপুরে নিয়ে আসেন এবং দুর্জন সিংহ তাকে মন্দিরে প্রতিষ্ঠা করেন, সেই মদনমোহন কিন্তু এটি নন। সে মূর্তি চুরি হওয়ার পরে আরেক প্রস্তর রাধাকৃষ্ণের মূর্তি এখানে প্রতিষ্ঠিত হয়। এবার আমরা চলেছি জয়নগর ফরেস্ট বা জয়নগর জঙ্গলের মধ্যে দিয়ে। এখানে সেরকম ফুডিং অপশন আমরা অ্যাভেলেবেল পাইনি। আমরা চলে এসেছিলাম বনলতায় এবং এখানেই আমরা আজকে দুপুরের লাঞ্চটা সেরে নেব। এখানে ফুডিং এবং স্টেইং অপশনস রয়েছে। আমরা শুধুমাত্র এখানে লাঞ্চ করতেই এসেছিলাম এবং তারপর আমরা আবার আমাদের ফেরার ট্রেন ধরে বেরিয়ে যেতাম
এবং এখানের রান্নাবান্না এখানকার লোকাল ট্রাইবাল ওমেনরাই সার্ভ করছিলেন। একদম খুব সুন্দর ঘরোয়া রান্না, একদম কচি শাল পাতার প্লেটে দেয়া হয়েছিল, টাটকা গাছের পাতার উপর আমাদের খেতে দেয়া হয়েছিল। সেটার সুঘ্রাণ অনন্য, একদম অন্যরকম, একদম একটা অন্যরকম ফিলিংস। আমরা এখানে লাঞ্চ শেষ করলাম, করে এবার আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেনের টাইমিং এখনও প্রায় 3-4 ঘন্টা লেট ছিল। চারিদিকটা ঘুরে দেখতে দেখতেই সময় প্রায় হয়ে এলো, এবার যাবার পালা। আর এবার আমরা যেতে যেতে দেখলাম পাথরের রথ। আর এখানেই আমাদের বিষ্ণুপুর যাত্রা শেষ হলো। আশা করি এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আজকে এখানেই এন্ড করছি।